শুরু করছি তরঙ্গে তোমার ছোঁয়া গল্পের পর্ব সংখ্যা 4। লেখিকা ফারহানা নিঝুম। দুপুর মানেই ব্যস্ততার মাঝে এক টুকরো স্বস্তি। রোদের তাপে রাস্তাগুলো যেন ঝিমিয়ে পড়েছে। গাড়ির হর্ন কিছুটা কম, মানুষের হাঁটা চলার স্লথ। ফুটপাতে চায়ের দোকানে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে, কয়েকজন খবরের কাগজের পাতায় ডুবে আছে। উঁচু বিল্ডিংগুলোর কোচে রোদের আলো চিকচিক করছে, আর বাতাসে ভেসে আসছে কোনো দূরের ক্যাফে থেকে কফির সুঘ্রাণ। আর যদি বৃষ্টি আসে, তখন তো শহরের দুপুর আরো ময়াময়। ভিজে রাস্তায় গাড়ির আলো প্রতিফলিত হয়, রিকশায় ঘন্টা বেজে ওঠে নরম স্বরে, আর কাঁচা জানালায় জমে থাকা পানির ফোঁটার ওপারে শহর যেন আরেক রূপ নেয়, শান্ত, ধীর। কফি কাপ নিয়ে ছাদে উঠেছে তাসফিন। চুমুক দিতে দিতে রাস্তায় দৃষ্টি বুলিয়ে নিচ্ছে তপ্ত দুপুর। অথচ কাল পর্যন্ত কৃষ্ণপুর এলাকায় বৃষ্টি ছিল, ঝিরিঝিরি বৃষ্টির সাথে শীতল বাতাস। সেই বৃষ্টি ভেজা রমণী যাকে স্ত্রী হিসেবে পেয়েছিল তাসফিন, তবে তা ক্ষণিকের জন্য। যদি নিজের রাগটুকু সংযত করে ভালোভাবে সবটা বুঝে নিত, তাহলে আর সেই রমণী তার বক্ষপৃষ্ঠে পিষ্ট হতো। আদরে আদরে বাচ্চা সুলভ মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে রাখত প্রতিনিয়ত। কিন্তু এখন চাইলে কি তাকে কাছে টানতে পারবে? আচ্ছা, তাসফিন যদি স্বামীর অধিকার টেনে কাছে কাছে টানতে চায়, তাহলে? তার ছেলের এক টুকরো হাসি ফুটে উঠল ওষ্ঠপুটে। সে তো মেয়েটাকে বিয়ে করে ফেলে চলে গিয়েছে। সে চঞ্চল হরিণী, তাই তো সবসময় প্রাণবন্ত হাসিটা লেপ্টে থাকে অধর কোণে। নিঃসত্তা বাঁচিয়ে রেখেছে বাচ্চা সুলভ আচরণে। না, তাসফিন চাইলেই পারবে না তাকে ছাড়তে। সে যাবে প্রেমের আকুল ভরা আবেদন নিয়ে। যদি মেনে নেয় তবে ভালো, নয়তো জোরপূর্বক অধিকার না হয় খাটাবে, তারপরেও ছাড়বে না তাকে। ছাদ থেকে নেমে নিচে গেল তাসফিন। রান্না নিয়ে ব্যস্ত রুবেনা শেখ এবং রাইমা শেখ। এদিকে উসখুস করছে তাসফিন, কিছু একটা জিজ্ঞেস করতে চাইছে রুবেনা শেখের কাছে, অথচ গলা দিয়ে কথা বের হচ্ছে না। নূপুর মাহিরকে গোসল করিয়ে দিচ্ছে। ছেলেটা আজকাল একটু বেশি দুষ্টু হয়েছে, কারো কথাই শুনতে চায় না। কি সমস্যা, ঘুরঘুর করছিস কেন? খাবি? মুখ খানি চুপসে গেল তাসফিনের। তার মনের খিদে তো খাবারে মিটবে না, তার জন্য চাই ফারহা শেখের স্নিগ্ধ আদল খানি। বলেছিলাম আম্মু একটু এসো, তোমার সাথে কথা আছে। রুবেনা শেখ কড়াইয়ে ঢেলে বললেন, এখন সময় নেই, পরে বলিস। প্লিজ আম্মু, শোনো না। তাসফিন জোরপূর্বক রুবেনা শেখকে নিয়ে বাইরে এলো রান্নাঘরের। তিনি যেতে যেতে রাইমা শেখের উদ্দেশ্যে বলল, পেঁয়াজটা দিয়ে দিস তো রাইমা। আচ্ছা আপা। রাইমা শেখ পেঁয়াজি দিয়ে দিল। রুবেনা শেখকে সোফায় বসালো তাসফিন। হাঁটু গেড়ে নিচে বসলো সে। শান্ত কণ্ঠে বোঝাতে হবে, যে করেই হোক। ঠোঁট গোল করে নিচের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল তাসফিন। আম্মু, তুমি চাইতেন আমি সংসার করি? হ্যাঁ তো। তুমি তো আমার কথাটা রাখোনি, বউ ফেলে চলে গেছো জাহাজে। মুখ বাঁকিয়ে বলল রুবেনা শেখ। তাসফিন ফের বলল, বলছি যে না হয় তখন তো রেখেছিলাম, কিন্তু আমি এখন একদম তৈরি। তুমি যদি বলো আমি এখন ওই ফেলে যাওয়া বইয়ের সাথে সংসার করতে পারি। ভ্রুদয় কুঁচকে এলো রুবেনা শেখের। ফোড়ন কেটে বলল, তাই নাকি? বারে, হঠাৎ এত সংসার করার দরদ কেন উতলে উঠছে তোমার? তাসফিনের মেজাজ হারাচ্ছে। উফ, রাগলে তো চলবে না, যে করেই হোক মাকে রাজি করাতে হবে। হ্যাঁ, আমি ভেবে দেখলাম, জীবনে তো কাউকে না কাউকে প্রয়োজন হবেই, তাই। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রুবেনা শেখ। যা আন্দাজ করার তিনি তা বুঝে গেছেন। দেখো বাবা, এত বিয়ে বিয়ে খেলার প্রয়োজন নেই। আর এখন তো ওই মেয়ের বোধহয় বিয়ে হয়ে গেছে অন্য কোথাও, তোমার জন্য তার বসে থাকবে না। তাসফিন ব্যস্ত কণ্ঠে বলল, আরে না, ফারহার বিয়ে হয়নি এখনো, বাচ্চা মেয়ে। তুই কি করে জানলি? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো রুবেনা শেখ। ইতিমধ্যেই তিনি জেনেছেন তাসফিন কৃষ্ণপুরে গিয়েছিল, কথাটা সৌহার্দ্য বলেছিল। ফেরার কিছু আগ থেকে কেমন হাঁসফাঁস করছে তাসফিন। কিছুটা খটকা লেগেছিল রুবেনা শেখের কাছে। আজকে সেই খটকাটা সত্যি মিলে গেছে। ছেলে তার বউকে দেখে প্রেমে পড়েছে, তা বুঝতে আর বাকি নেই ওনার। সত্যি করে বলতো তাসফিন, ব্যাপারটা কি? তুই কি চাচ্ছিস? ঠোঁট গোল করে ফের নিঃশ্বাস ছাড়লো তাসফিন। লম্বা দম নিয়ে আওড়ালো, দেখো মা, আমি ফারহাকে দেখেছি।
আর আমি এখন চাই ফারহা এখানে আসুক, আমার সাথে সংসার করুক। তেলে বেগুনে জ্বলে উঠল রুবেনা শেখ। তিরিক্ষি মেজাজে বলে, এতই সহজ? তুই যাওয়ার পর তো ফারহার চাচা আর মা দুজনেই তোর ওপর ক্ষেপে আছে। এখন তুই গিয়ে বললি আর ওরা মেয়ে দিয়ে দেবে? বাঁকা হাসলো তাসফিন। উঠে দাঁড়ালো সাহসা, চুলগুলো প্যাক পাশ করে বলল, ওরা দেওয়ার কে? বউ আমার, আমি নিজে নিয়ে আসবো। অবাক নেত্রে চেয়ে রইল রুবেনা শেখ। শাসানোর সহিত বললেন, দেখ তাসফিন, একদম ঝামেলা করবি না তুই কিন্তু। উফ আম্মু, একটু আধটু তো ঝামেলা হবেই। আফটার অল লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের ওয়াইফ বলে কথা। ছেলের অভিব্যক্তি বোঝা দেয়। তাসফিন উঠে রুমের দিকে এগিয়ে গেল। বিছানায় হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শোয়, দৃষ্টি তার ছাদের ওপর। ফিসফিসিয়ে বলল, মিসেস ফারহা শেখ, তাসফিন শেখ আসছে আপনাকে নিতে। এরপর দেখবো ঠিক কতক্ষণ পালাতে পারেন। অনেকদিন টানা বৃষ্টি থাকার পর আকাশ যখন পরিষ্কার হয়ে গেছে, প্রকৃতি এক অনন্য সৌন্দর্যে ভরে ওঠে। আকাশ ঝকঝকে নীল হয়ে ওঠে, মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। বৃষ্টির ধোয়া ধোয়া ভাব কেটে গিয়ে বাতাস আর সতেজ ও ঠান্ডা, যেন প্রকৃতির নিঃশ্বাসের সাথে মিশে গেছে। গাছপালার পাতাগুলো সবেমাত্র ধোয়া হয়ে চকচকে সবুজ হয়ে ওঠে। সূর্যের আলো পড়লে তারা ঝলমল করে। মাঠের ঘাসগুলো আরো সজীব মনে হয়। বৃষ্টির জলে স্লাত হয়ে যেন তারা প্রাণ ফিরে পায়। ফুল গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদের আলোয় হীরের মতো জ্বলছে ওঠে। বারান্দায় চুপচাপ বসে আছে ফারহা, হাত দুটো কাঁপছে থরথর করে। এ কি শুনল সে? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মোটেও। আলতো করে শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছে বারংবার। এই তো কিয়ৎক্ষণ পূর্বে আরিফ আহমেদের সঙ্গে আলোচনা করছিলেন জয়নাল আহমেদ। তাসফিন শেখ নাকি ফারহাকে নিতে আসবে। আশ্চর্যের ব্যাপার, ফারহা তো ওই লোকটাকে দেখেনি পর্যন্ত। হুট করেই বুঝি তার বইয়ের কথা মনে পড়ল। দীর্ঘ 1 বছর পর অভিমানেরা ভিড় জমেছে মন পাড়ায়। চিকন নাকের ডগা ফুলে উঠল ফারহার। সে মোটেও যাবে না যদি ওই খচ্চর বেটা তাকে নিতে আসে। কিন্তু সে আসলে বলবে কি? আচ্ছা, সে কি ফারহাকে চিনতে পারবে? ধুর ছাই, চিনবে কি করে? সে তো দেখেনি তাকে। কি একটা ভেবে উঠে গেল ফারহা, চটজলদি দৌড়ে গেল ভেতরে। সিঁড়ি বেয়ে উঠে গেল ওপরের রুমে। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। হুঁ, আমার মতো সুন্দরী বউ কি পাবে? ফাজিল বেটা, তার কোনো অধিকার নেই আমার মতো বউ পাওয়ার। যাব তার সাথে? কখনোই যাব না আমি। বেঁকে বসলো ফারহা। কিশোরী মন অভিমানের পাহাড়গুলো বড় হচ্ছে। আকস্মিক লজ্জায় লাল হয়ে ওঠে কপোলদ্বয়। কুণ্ঠিত হয় শীর্ণ বদন। আচ্ছা, তার এই ছোট্ট বয়সে বিয়ে হয়ে গেল। লোকটা তার থেকে কতই না বড় হবে। ভাবতেই চমকে ওঠে ফারহা। জিপ গাড়ি এসে ঢুকলো কৃষ্ণপুর এলাকায়। পরিষ্কার আকাশ, মাঝে মধ্যে কালো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে। ফুরফুরে মেজাজ এগিয়ে চলেছে। তাসফিন আজকে ম্যাডামের সঙ্গে প্রথমবারের মতো স্বামী হিসেবে নিজেকে জাহির করবে। তার অবস্থা দেখার জন্য ছটপট করছে বক্ষপট। দূর থেকে জিপ গাড়িটা আসতে দেখে স্নেহা চেঁচিয়ে উঠল, ওই দেখ, ফারহার গাড়ি আসতেছে। চট করে নিচে বসে পড়ল ফারহা, যাতে তাকে দেখতে না পায়। ফিসফিসিয়ে বলল, তাহলে তুই থাক, আমি গেলাম। হৃদয় কুঁচকে এলো স্নেহার। কোথায় যাবি তুই? দুষ্টু হাসলো ফারহা। এত সহজে তুই খচ্চর বেটার কাছে ধরা দেব না। বিনা বাক্য পেয়ে ছাদ থেকে নেমে গেল ফারহা। স্নেহা ছুটে গেল তার পিছু পিছু। দরজার সামনে যাওয়া মাত্রই দেখলো রুবেনা শেখ আর ওনার পরিবারের সদস্যরা ভেতরে আসছে। ফারহা চুপচাপ পেছন দিকে বের হতে লাগলো। তাসফিন ভেতরে আসা মাত্রই বাইরে চলে গেল ফারহা। ফলস্বরূপ একে অপরের মুখ দর্শন করেনি। নিজের চোখের সামনে তাসফিনকে দেখে চোয়াল ঝুলে গেল স্নেহার। এই জন্যই তো লোকটাকে সেদিন চেনা চেনা লাগছিল। আরে, এ তো ফারহার স্বামী। পা টিপে টিপে বাইরে এসেছে ফারহা। এগোতে গিয়ে ফের পিছিয়ে এলো কিছুটা একটা ভেবে। জিপ গাড়ির দিকে তাকিয়ে রইল ক্ষণকাল। ওহে মশাই, আমাকে ফেলে গিয়েছিলেন না? দেখেন আপনার গাড়ি কি করি। আশেপাশে দৃষ্টি বুলিয়ে একটি পেরেক খুঁজে পেল ফারহা। এগিয়ে এলো ফারহা, বসে পড়ল নিচে। ধীর গতিতে টায়ার পাঞ্চার করে দিল। ফুস, যান, আপনার টায়ার পাঞ্চার করে দিলাম মিস্টার তাসফিন শেখ। ম্যাডাম,
পুরুষালী কণ্ঠস্বরে আটকে উঠল ফারহা। চকিতে উঠে দাঁড়ালো সে। ঘাড় ফিরিয়ে তাকাতে আরো এক দফা চমকে ওঠে। চোয়াল ঝুলে গেল রীতিমতো। এ কাকে দেখছে সে? নেভি লেফটেন্যান্ট কমান্ডার। তিনি এখানে কেন? আপনি? ঘন অন্ধকারে বুক চিরে এক ফালি রোদ ঢুকে এলো প্রথমে। মনে হচ্ছে যেন কেউ ধূসর স্তব্ধ পরিবেশের মাঝে সোনালি রঙের এক চুড়ি এক তুলির আঁচড় দিয়েছে। ধুলো জমে থাকা বাতাসে রোদে চিকচিক কণা নাচতে লাগলো বোধ হয়, যেন অজস্র ছোট্ট সোনার কণিকা বাতাসে ভেসে বেড়াচ্ছে। জায়গাটা ধুলো মাখা বা স্যাঁতসেঁতে রোদের ছোঁয়ায় সেখানে নতুন উষ্ণতার আভাস দিচ্ছে। চোখ বড় বড় হয়ে গেল ফারহার। শ্বাস একটু দ্রুত গতিতে চলছে। খুব ভয় পেয়েছে সে। ঠোঁট ফাঁকা হয়ে গেছে। হাত পা হালকা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। অপ্রত্যাশিত পুরুষটিকে সামনে দেখে বক্ষস্থল কম্পিত হচ্ছে। এক পা দুপা করে এগিয়ে এলো তাসফিন। টায়ারের দিকে তাকিয়ে নৈঃশব্দে হাসল সে। অবুঝ বালিকা, বাচ্চা সুলভ তার কাজকর্ম। এবারে দৃষ্টি তুলে তাকায় পবিত্র মুখপানে। মিস অর মিসেস? আসলে তাসফিন স্পর্শ করলো ফারহার বাহু। জড়ানো কণ্ঠে ফিসফিসিয়ে বলল, মিস অর মিসেস। পায়ের পাতা থেকে শিরশির অনুভূতিটুকু ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আতঙ্কে খামচে ধরে ওড়নার শেষ প্রান্তটুকু। আপনি আমার বাড়িতে কি করছেন? পুরুষালী তামাটে কণ্ঠের অধর স্পর্শ করলো কানের লতি। পিলে চমকে ফারহা। হাত পা অসর হয়ে এলো তার। একই টনে কমান্ডার বলে ওঠে, ইওর হাজবেন্ড লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, মিসেস ফারহা শেখ। আশ্চর্যের অষ্টম আকাশ বোধহয় পেরিয়ে এসেছে ফারহা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, তার স্বামী। নিজের কানকে বিশ্বাস করতে অপ্রস্তুত ফারহা। চোখ দুটো ঘাড় ঘুরিয়ে একটু তাকানোর চেষ্টা করে তাসফিনের দিকে। চোখাচোখি হয় দুজনের। কিয়ৎক্ষণ চলল নীরবতা। আবেশে চোখ বুজে নেয় ফারহা। তামাটে ওষ্ঠপুর স্পর্শ করে তার লাজে রঙা গাল। মণিকোঠায় থাকা মণি দুটো খিচিয়ে ভেতরে যেতে চাইল। হাতের ওড়না ছেড়ে দিল আলগোছে। মিসেস শেখ, আই হ্যাভ অ্যারাইভ টু ট্র্যাপ ইউ। শিরশিরানি অনুভূতিটুকু বেড়ে গেল মুহূর্তের মাঝে। বুকের বাঁ পাশে থাকা মাংসপিণ্ডটা লাফিয়ে উঠছে বারংবার। আপনি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ? প্রশ্নে চমৎকার হাসল তাসফিন। এদিক সেদিক তাকিয়ে ফের বলল, জি আজ্ঞে, ঠিকই ধরেছেন। আমি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, ওরফে আপনার লেফটেন্যান্ট সাহেব। মস্তক নত হয় আপনা আপনি। শুকনো ঢোক গিলল ফারহা। ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি পেলে বোধহয় ভালো হতো। চঞ্চল আখিদয় এলোমেলো লাগছে। নেত্রপল্লব ভারী হয়ে আসছে। এদিক সেদিক তাকিয়ে আকস্মিক ছুট লাগালো ফারহা। কোনোই টেনে ধরে বলিষ্ঠ হাতের বাঁধনে থামতে হলো ফারহাকে। পালাচ্ছ কোথায়? ডিরেক্ট শুট করব কিন্তু। জানো কোথায় শুট করব? এখানে। বুকের বাঁদিকে ইশারা করে তাসফিন। চোয়াল ঝুলে গেল ফারহার। ছটপটানি বেড়ে গেল তার। তিরিক্ষি মেজাজে গম্ভীর স্বরে ফের বলল তাসফিন, 1 বছর ধরে দূরে থাকছো, মন ভরেনি? আবার পালাতে চাইছো? এবার আর তা হচ্ছে না। পার্মানেন্ট ব্যবস্থা করতে এসেছি। সাহসা কোনোই ছেড়ে দিল তাসফিন। তৎক্ষণাৎ পা বাড়িয়ে ভেতরে চলে গেল। অস্থির কণ্ঠে চেঁচিয়ে উঠল স্নেহা, ফারহা, ফারহা। ব্যস্ত পায়ে এগিয়ে এলো স্নেহা। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি চিনে গেছি। ওই যে লেফটেন্যান্ট। উনি কে জানিস? উনি তোর 1 বছর আগে চলে যাওয়া স্বামী। চোখ দিয়ে আগুন ঝরছে ফারহার। কান টেনে ধরে স্নেহার। তুই বলার আগে সে নিজেই বলে গেছে, বুঝেছিস? তপ্তা খেলো স্নেহা। মাথা চুলকে আওড়ালো, তোর জামাই তো নেভি। বারে বা, ভাগ্য তো তুজ জেসি। ভুলভাল হিন্দি বলা বন্ধ কর। সর চোখের সামনে থেকে। গট গট করে বাড়ির ভিতর চলে গেল ফারহা। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। একে অপরের সম্মুখীন হয়েছে তাসফিন অনেকদিন পর। জয়নাল আহমেদ এবং আরিফ আহমেদ দুইজনেই তাকিয়ে আছে তার দিকে। এতে খুব একটা ভাবান্তর নেই তাসফিনের। সে তো তার বউকে খুঁজতে ব্যস্ত। রিজওয়ান শেখ কথা শুরু করে বললেন, বলছিলাম যে আরিফা আফা, আপনার কথা অনুযায়ী তাসফিন সশরীরে এসেছে ফারহাকে নিয়ে যেতে। আরিফ আহমেদ খ্যাক করে উঠলেন, 1 বছরের উপরে হয়ে যাচ্ছে ভাইজান। এখন এসে কি হবে? আর এখন যে আমরা মেয়ে দেব, তা ভাবলেন কি করে আপনারা? মোটা ভ্রুদয় কুঁচকে এলো তাসফিনের।
মুখের কাঠিন্য ভাব বজায় রেখে বলল, বিয়ে করা বউ আমার, আমার রাইট আছে নিয়ে যাওয়ার। এতদিন ইচ্ছে হয়নি, নিয়ে যায়নি, এখন বউ লাগবে তাই নিয়ে যাচ্ছি, বাকিটা বোঝার কথা। লজ্জায় হাঁসফাঁস করলেন রুবেনা শেখ। এই ছেলের মুখে কিছুই আটকায় না। কই ক্ষমা টমা চাইবে তা না, বড় 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 লেকচার দিচ্ছে। আরিফ আহমেদ বিস্ময়ে দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিনের দিকে। জয়নাল আহমেদ চাই ফারহার সংসার করুক। এমনিতেই তিনি দেখছেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই ফারহাকে মেয়ের মতো ভালোবাসে। দেখো রিজওয়ান, আমরা তো আর মেয়ে দিতে তখন মানা করিনি, তবে এখন তো ফারহা সবকিছু বুঝে। ও যদি রাজি থাকে তাহলে অবশ্যই মেয়ে দেব। আরিফ আহমেদ একই সুরে বলল, যদি ফারহা রাজিও থাকে তারপরেও আমি মেয়ে দেব না। চোখে তাকায় তাসফিন, চোখে তাকায় তাসফিন। বউ তার, সে দরকার পড়লে ধরে বেঁধে নিয়ে যাবে। কার ক্ষমতা আছে তাকে আটকানোর? জয়নাল আহমেদ আদেশে স্নেহা গেল ফারহাকে নিয়ে আসতে। স্নেহা আদেশ মতো ফারহাকে নিয়ে নিচে এলো। নতমস্তকে দাঁড়িয়ে আছে ফারহা। ধুকপুক ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। দৃষ্টি তুলে তাকানোর সাহস নেই তার। সামনেই তো বসে আছে স্বামী নামক আসামি। রুবেনা উঠে গিয়ে হাত মুঠো করে ধরল ফারহার। আম্মু তুই যাবি না? আমরা তোকে নিতে এসেছি। নেত্রপল্লব কেঁপে উঠল ফারহার। স্থির থাকতে কষ্ট হচ্ছে তার। নয়ন তুলে তাকালো এক পল। তাসফিনের দৃষ্টি স্বচ্ছ, অপেক্ষায় আছে জবাবের। ফারহা রিনরিনে গলায় বলল, আমি যাব না। বাঁকা হাসল তাসফিন। সে বোধহয় আগে থেকেই জানতো এমন উত্তর আসবে। আরিফ আহমেদ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তৃপ্তি নিয়ে বললেন, হয়েছে এবার শান্তি? ওপরের দিকে পা বাড়ায় ফারহা। সাহসে উঠে দাঁড়ালো তাসফিন। ওই আমার কথা আছে তোমার সাথে। অনেকগুলো চোখ তাকিয়ে আছে তাসফিনের দিকে। এক পলক পিছনে ফিরে তাকালো ফারহা। ভয়ে গলা শুকিয়ে এলো তার। আর দাঁড়ানোর সাহস খুঁজে পেল না। এক দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরের দিকে গেল। তাসফিন টেবিলের ওপর রাখা প্যাকেট তুলে এগিয়ে যেতে লাগলো ওপরের দিকে। আরিফ আহমেদ তপ্তা খেলেন। তাসফিন তুমি দাঁড়াও। কে শুনে কার কথা? তাসফিন চলেছে ওপরের দিকে। জয়নাল আরিফাকে থামিয়ে বলল, তুমি দাঁড়াও আরিফা, ওদের কথা বলতে দাও। রুবেনা শেখের মনে মনে আল্লাহ ডাকছেন, বউ না নিয়ে যেন ফিরে। সিঁড়ি ডিঙিয়ে পাশের ঘরের দিকে দৌড়ে যেতে লাগলো ফারহা। মাথায় দেয়া ওড়না নেমে গেল দুদিক। সফেদ পর্দাগুলো বাতাসে উড়ছে। হাতে টান পড়তেই কম্পিত হলো সর্বাঙ্গ। থামতে হলো ফারহাকে। আমার কথা আছে। হাসকি টুনে বলা শব্দগুলো কর্ণকুহুর হওয়া মাত্র থমকায় ফারহার হৃদয় স্পন্দন। প্রথমবারের মতো হাত ধরাতে যেন সময় স্থির হয়ে গেছে। আঙ্গুলের উষ্ণতা সারা শরীরে এক ধরনের শিহরণ জাগিয়ে তুলতে সক্ষম। হাতের তালুর উষ্ণতা ধীরে ধীরে মিশে যায় হৃদয়ের গভীরে। আঙ্গুলগুলো একে একে ছুঁয়ে দিচ্ছে ফারহার আঙ্গুলগুলো। টুকরো টুকরো ছোঁয়াগুলো গভীর হচ্ছে। বুকের দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের খোপা টেনে দিল তাসফিন। ঝরঝর করে চুলগুলো নেমে গেল কোমর বেয়ে। আলতো হাতে সরিয়ে দিল কাঁধ হতে। খিচিয়ে আখিদায় বুঝে নিল ফারহা। আঁকড়ে ধরে নিম্নাষ্ট। এখানে যদি অন্য কেউ হতো তবে উচিত শিক্ষা দিত সে। অথচ আজ পারছে না কিছুই বলতে আর না করতে। চুপ করে সহ্য করছে অসহ্যকর ছোঁয়াগুলো। কানের লতিতে স্পর্শ করছে কানের লতি। হাতের প্যাকেট ছিঁড়ে ফেললো তৎক্ষণাৎ। বেরিয়ে এলো অলংকার। ধীর গতিতে কানের লতিতে থাকা ছোট্ট টপস রিংগুলো খুলে ফেললো তাসফিন। কম্পিত হলো কিশোরী হৃদয়। সেই কম্পন অনুভব করছে তাসফিন। নৈশব্দে হাসলো সে। ঝুমকো জোড়া আলগোছে পরিয়ে দিল। এবারে ধীরে ধীরে কাঁধের চুলগুলো ডান দিকে সরিয়ে দেয়। পাশের ফুলদানিটা কাছে প্যাকেটটা রাখলো আলতো হাতে। ফের বেরিয়ে এলো একটি পাথরের নেকলেস। এটা কি ডায়মন্ড? গলায় নতুন একটি অলংকার আবিষ্কার করলো ফারহা। চমকালো তৎক্ষণাৎ। হাত ওঠাতে গিয়েও ব্যর্থ হলো সে। পাথর বসানো এক জোড়া চুড়ি পরানো হলো তাকে। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে দুজনের। সাহস করে চোখ দুটো মেলে তাকালো ফারহা। তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণে কাঁধে উষ্ণ ছোঁয়া পেয়ে সাহসা কেঁপে উঠল সে। খিচিয়ে বুঝে এলো আখিদয়। এটাই যেন শেষ না হয়। পরের বার যেন আর না শুনতে পাই, বিয়ে করা বউ আমার। আমার যখন ইচ্ছে হবে নিয়ে যাব। মস্তিষ্ক তরাক করে হাত মোচড়াতে লাগলো ফারহা। ক্ষীণ ব্যথা অনুভব করলো উদরে। বলিষ্ঠ হাতে চাপে
ব্যথাটা বেড়ে গেল হুড়োহুড়িতে। একটা গয়না খুললেও খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অশ্রুকণায় আঁখি ভরে উঠেছে ফারহার। নেক্সট টাইম জিজ্ঞাসা করা হলে বলবে যাব, ঠিক আছে? চাপটা তীব্র হলো। ইস, শব্দটি বেরিয়ে এলো অধরের ফাঁক হাতে। মাথা দোলায় ফারহা। উত্তরটা পছন্দ হলো না তাসফিনের। হিসিয়ে বলল, ইউজ ইউর ওয়ার্ডস। হুম। ছেড়ে দিল তাসফিন। সরে এলো ফারা। হাতের স্পর্শ করা জায়গাটা হাত রাখলো। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাসফিনের পানে। কচু বলবো, যাব না আমি, দেখবো কি করেন। তৎক্ষণাৎ পালায় ফারহা। ভ্রু উঁচিয়ে তাকালো তাসফিন। দূর থেকে সাহস! টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে। প্রকৃতি আজ স্নান। বাতাসের ঠান্ডা ভাবটা ধীরে ধীরে বেড়ে চলেছে। সামনে নারকেল বাগানের দাঁড়িয়ে আছে ফারহা। ডাব কাটছে সে। সঙ্গী আছে স্নেহা। পাইপ টেনে চলেছে ফারহা। ভাবছে সে কি করা যায়, কিভাবে কমান্ডারকে এখান থেকে বের করা যায়। সে আর যাই হোক, এই লোকটার সাথে যাবে না। কেনই বা যাবে? 1 বছর আগে ফেলে যাওয়ার বেলা মনে ছিল না? হুম। ফারহা কম যায় না। সে মোটেও যাবে না। এই ফারহা শেখ। থমকে গেল ফারহা। সে তো ফারহা আহমেদ, তাহলে শেখ শব্দ বেরিয়ে এলো কেন? নিজ ভাবনায় ধিক্কার জানাচ্ছে ফারহা। কি যে করে সে! কি কি রে, কি ভাবছিস? এদিক সেদিক তাকালো ফারহা। ভাবুক হয়ে বলল, ভাবছি। ভ্রু কুঁচকে নিল স্নেহা। কি ভাবছিস? ভাবছি লেফটেন্যান্ট কমান্ডারকে কিভাবে বাগে আনা যায়। খিলখিলিয়ে হেসে ফেলল ফারহা। ব্যঙ্গ করে বলল, ঢঙ্গি, এত ফুটফুটে একটা জামাই পাইছস, এখন ঢং করস? আমি তোর জায়গায় হলে তো স্বপ্ন দেখা বন্ধ কর। কথার পিঠে থামিয়ে দিল ফারহা। নাক ছিটকায় স্নেহা। আমি ক্রাশ খাইছি জানিস? ডান ভ্রু উঁচিয়ে শুধোয় ফারহা। কার ওপরে? ওই যে দুলাভাইয়ের ভাই সৌহার্দ্য, ওনার ওপরে। আখিপট হতে এই বুঝি মণিজোড়া বেরিয়ে আসবে। থমকে দাঁড়ায় ফারহা। বিস্ময়কর কণ্ঠে শুধোয়, কি? জি। 12 ব্যাটারি স্বর। মুখ বাঁকালো স্নেহা। স্থান ত্যাগ করলো ফারা। নারকেল বাগান থেকে বেরিয়ে এলো। দালানের সামনে আসা মাত্র দেখলো ভেতরে বৈঠক বসেছে। কুয়া থেকে পানি তুলে পায়ে পানি ঢেলে নিল। জুতো জোড়া খুলে ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে নেমে আসে তাসফিন। চোখাচোখি হয় দুজনের। তার দেয়া অলংকারগুলো এখনো পড়ে আছে ভাড়া। খুলতে চেয়েছিল সে, কিন্তু পরক্ষণে কি একটা ভেবে খুলল না। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে সুরাইয়া। একটু পরে খেতে বসবে সবাই। ফারহা আসতেই রুবেনা শেখ হাত বাড়িয়ে টেনে নিলেন তার কাছে। পাশে বসিয়ে দিলেন। চঞ্চল ফারহা মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। দৃষ্টি এলোমেলো হচ্ছে তার। কেউ বুঝি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভাবনাটুকু সত্যি। তাসফিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহার দিকে। নিম্নাষ্ট কামড়ে হাসল সে। এই মেয়ের যে কি করবে। কাছাকাছি এসো সুখ, তোমাকে কাঁদানোর দায়িত্বটা আমি নিলাম। ধীরে ধীরে নিচে নেমে এলো তাসফিন। সামনাসামনি বসলো সোফায়। রুবেনা শেখ ও রিজওয়ান শেখ তাসফিনকে নিয়ে এখানেই আছে। বউ না নিয়ে তো তাসফিন শেখ যাবে না। আরিফ আহমেদ বেশ ঘাটতেরা, তিনিও মেয়ে দেবেন না। চাপা এক অভিমান জামাইয়ের প্রতি। তা বেশ ভালোই ধরতে পেরেছে তাসফিন। অবশ্য ঠিকই আছে, তিনি ভুল কিছু করছেন না। এটা যদি তার বোনের ক্ষেত্রে হতো তাহলে তাহলে তাসফিন আহমেদ ডিরেক্ট শুট করত। শায়লা আহমেদ বেরিয়ে এলেন। সবাইকে তাড়া দিল, চলে আসুন সবাই খাবার খেতে। একে একে সবাই টেবিলের দিকে এগিয়ে গেল। তাসফিনের ইচ্ছে নেই খাওয়ার, তবে আপাতত বউ যখন এখানে আছে তাকে থাকতেই হবে। ফারহা দোতলার দিকে পা বাড়ালো। রুবেনা শেখ তৎক্ষণাৎ বলে ওঠেন, তুই খাবি না ফারহা? থামতে হলো ফারহাকে। এক পলক দেখলো তাসফিনের দিকে। সুচালো চোখে তাকিয়ে আছে তার পানে। ফাঁকা ঢোক গিলল সে। আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। শায়লা এদিকে এসে হাত ধরলো ফারহার। ওমা, ভদ্রকন্যা হলি কবে থেকে? আগে তো রান্না হওয়ার আগে টেবিলে বসে বাচ্চাদের মতো চেঁচিয়ে উঠতি, খাবার দাও খাবার দাও বলে। সাহসা হেসে ফেলল তাসফিন। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারহার। এভাবে তার পেস্টিস পাঞ্চার করে দিল চাচি। আরিফা হেসে প্লেটে খাবার দিতে দিতে বলল, চলে আয়, একসাথে খেয়ে নিবি। ফারহা আর দ্বিমত করল না। চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসলো। তার পাশেই বসেছে স্নেহা। বাইরে থেকে এসেই খেতে বসে গেছে। তাহাকে কেউ নিমন্ত্রণ করতে হয় না।
খেতে বসেই বিপাকে পড়েছে ফারা। বসেছে তো বসেছে তাসপিনের সামনাসামনি। দুজনেই দুদিকে বসেছে। তাসপিনের পাশে বসেছে আরিফ আহমেদ, ওনার পাশে সাজ্জাদুল আহমেদ। তাসপিন চামচ নাড়াতে নাড়াতে ফিসফিসিয়ে বলল, বউটাকে দিয়ে দিন না আম্মু। প্রথমবার আম্মু বলে ডাকলো তাসপিন। আরিফ আহমেদ এক পলকের জন্য থমকে গেলেন। পরক্ষণে কপাল ভাঁজ করে একই সুরে ফিসফিসিয়ে বলল, ফেলে যাওয়ার সময় মনে ছিল না? ডান ভ্রু কুঁচকে নিল তাসপিন। মেজাজ হারাতে চায় না সে, কিন্তু কিছু করার নেই, আপাতত বউটা নিতে হবে তাকে। তখন কি জানতাম আমার বউটা এত ফুটফুটে। অধর কিশ্চিত ফাঁক হয়ে গেল আরিফ আহমেদের। ফারা ফুটফুটে? মানুষ বলে তোমাদের বাচ্চা ফুটফুটে, অথচ তাসপিন তার বউকে বলছে ফুটফুটে। চুপ করে খাও বেহায়া ছেলে। গাম্ভীর্য ভাব টেনে নিল মুখ পানে তাসপিন। পাক্কা হুমকি দিয়ে বলল, বউ তো আমি নিয়ে যাবই, দেখে নেবেন। অগোচরে হাসলো আরিফ আহমেদ। বেশ মজা পেয়েছেন তিনি। ছোট ছোট লোমকা মুখে পুড়ে নিচ্ছে ফারা। আপাতত ঝটপট খেয়ে উঠতে হবে তাকে। পায়ে উষ্ণ ছোঁয়া পেয়ে আটকে ওঠে ফারা। সহসা দৃষ্টি ফেলল নিচের টেবিলে। তাসপিনের ফর্সা পা দুটো ছুঁয়ে দিচ্ছে তার পা। ক্ষণিকের জন্য থমকে যায় সে। কি করছে এই লোকটা? লোকটা তো ভারী অসভ্য দেখা যায়। অস্বস্তিতে পড়ে গেল ফারা। হাঁসফাঁস লাগছে তার। চটজলদি খাবার শেষ করতে লাগলো ফারা। অথচ এদিকে সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে তার। তাসপিনের স্পর্শগুলো গভীর হচ্ছে। গলা শুকিয়ে কাঠ ফাড়ার। গধূলি সন্ধ্যা। অত্যন্ত সুন্দর সময়, যখন দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে এবং রাতের আঁধার শুরু হচ্ছে। সূর্য যখন হালকা লাল রঙে আকাশে ডুবে যায়, তখন বাতাসের এক প্রশান্তি অনুভূত হয়। অনেক সময় মৃদু বাতাস বয়ে যায়, যা শরীর শীতল করে তোলে। আকাশে কিছু কিছু মেঘ থাকতে পারে, যেগুলি সূর্যের শেষ রশ্মিগুলোর সাথে মিশে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করতে ব্যস্ত। সন্ধ্যার আলোতে শহরের দৃশ্য এক অন্যরকম লাগে। রাস্তার লাইটগুলো জ্বলে উঠল। বারান্দায় বসে আছে বাকিরা। সৌহার্দ্য আজ বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে। রুবেনা শেখের আদেশে নূপুর ঝুমুর দুজনকে নিয়ে আসবে। এদিকে মাহিরের জন্য মন টানছে তার। ছেলেটা ফোন দিয়ে নানি নানি বলে মুখে ফেনা তুলে ফেলতো রীতিমতো। মা দূর পেতে বসে আছে সবাই। আড্ডা জমে উঠেছে সন্ধে। আড়ালে দাঁড়িয়ে আছে ফারহা। এখানে যাওয়া মানে বিপদ। নামাজ শেষ করে নিজের ঘরে রইল সে। বই খাতা উল্টে পাল্টে দেখছে। এমনিতে পড়াশোনা করতে ভালো লাগে না তার, অথচ পড়া ছাড়া যাবে না। এই যে দুদিন ছুটি নিছিল, কিন্তু আজ পড়তে বসতে হয়েছে জোরপূর্বক। বইয়ে মন নেই তার। বারবার তাসপিনের দৃষ্টি স্বচ্ছ পানির মতো ওটাই ভেসে আসছে মানব তটে। উফ ফারহা, এত ভাবিস না তুই। বই উল্টাপাল্টা দেখতে দেখতে চোখ লেগে এলো তার। টেবিলের ওপর মাথা রেখে চোখ বুঝলো। মেদহীন উদরে বলিষ্ঠ হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠল কিশ্চিত। মস্তিষ্ক সজাগ হয় তৎক্ষণাৎ। উঠতে গিয়ে বুঝতে পারল কেউ একজন ঝুঁকে আছে তার দিকে। মানুষটা কে? লেফটেন্যান্ট কমান্ডার তাসপিন শেখ। নামটি স্মরণে আসতে আটকে ওঠে সে। লজ্জায় জর্জরিত হৃদয়। ছাড়ুন, সরুন, চিৎকার করব, আম্মুকে ডাকবো। ছাড়বো না, সরবো না, চিৎকার করো, ডাকো আম্মুকে। কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলে দিল তাসফিন। বলি ফুরিয়ে এলো পাড়ার। একা সে লোকটা তাকে একবার আস্ত গিলে খাবে। দেখুন, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন। নয় শব্দে হাসলো তাসফিন। হাসিটুকু রয়ে গেল আড়ালে। পিছনে থাকার দারুণ তাসফিনের স্বচ্ছ হাসিটা দেখতে পেল না ফারহা। কি যেন বলছিলে? আমার সাথে যাবে না? কি করব করে দেখাতে, তাই তো? অলংকার পালানোর পর এটাই বলেছিল ফারহা। কথাগুলো মনে পড়তেই কপাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। আল্লাহ মাফ করে দেন, আমি ভুল করে বলে ফেলেছি। এবারেও হাসলো তাসফিন। উল্টো প্রশ্ন করে বসলো, তার মানে আমার সাথে যাবে? না, তড়িৎ গতিতে বলে ওঠে ফারহা। চোয়াল শক্ত হলো ফারহার। উদরে চাপ তীব্র হলো। কি বললে? উফ! ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে ফারহা। একটু আগে খাবার খেয়েছি, এভাবে পেট চাপলে বমি করে দেব। বাচ্চা সুলভ কথাগুলো দুর্বল করছে তাসফিনকে। নিম্নাষ্ট কামড়ে ধরে সে। বয়স কত? অধর কম্পিত হচ্ছে ফারহার। কণ্ঠে বলার প্রয়াস চালায়। কি? 17। নয়ন স্থির হলো তাসফিনের। অর্থাৎ 1 বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল। তখন ফারহার বয়স তবে 16 ছিল। তাসফিন কি তবে বাল্যবিবাহ করেছিল? অবাক হয়ে তাকিয়ে রইল ক্ষণকাল। যদি ডিপার্টমেন্টের কেউ জানতে পারে তাহলে কি হবে?
তার বউ তো এখনো নাবালিকা। কানের লতিতে উষ্ণ ছোঁয়া পেয়ে মচুরা যাচ্ছে ফারহা। ফিসফিসিয়ে হাসকি টনে বলল, এত ছোট কেন? কম্পিত হলো ফারহার বক্ষস্থল। একই টনে পাল্টা প্রশ্ন করে, আপনি কেন এত বড়? দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের ভাঁজে হাত আবিষ্কার করলো ফারহা। সেই হাতটি ধীরে ধীরে চুল গলিয়ে প্রবেশ করলো গলদেশে। পেছন থেকে গলা পেঁচিয়ে ধরল তাসফিন। নেত্রপল্লব কেঁপে উঠছে ফারহার। সুখ। চকিত দৃষ্টিতে ফিরিয়ে ফিরিয়ে নিল ডানে। সাহসা তাকালো তাসফিন। চোখাচোখি হয় দুজনের। একে অপরের দিকে চেয়ে আছে নিষ্পলক। নাক ছুঁই ছুঁই। অধরের কিশ্চিত দূরত্বটুকু ঘুচিয়ে দিল বোধহয় বেশ হতো। মস্তিষ্কেও সুখ শব্দটি গেঁথে গেছে। চোখে চোখ রেখে তাসফিন বলল, ফারহা অর্থ কি জানো? সুখের প্রতীক। নিদারুণ ভঙ্গিতে ওষ্ঠদয় কাঁপছে ফারহার। চঞ্চল অধর ভাঁজে লেপ্টে থাকে কথাদের মেলা, অথচ আজ টু শব্দও নেই। তাকিয়ে আছে অবাক নেত্রে। ঠোঁটের নিচে গাঢ় কালো তিলটা চুম্বকের ন্যায় টানছে তাসফিনকে। ফর্সা মেয়েদের শরীরের তিলগুলো চকচক করে চমৎকারভাবে বক্ষপটে জাগ্রত হলো এক অদম্য ইচ্ছে। তা কি বাস্তবায়ন করা উচিত? হ্যালো এভরিওয়ান, গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।